গুড ইভিনিং সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো নিশ্চয়ই সবাই এবারে খুব ভালো ভোট দিয়েছে, কারণ অনেক পার্সেন্টেজ ভোট পড়েছে। এই ভোটের কথাটা কেন বলছি না, যখন যেটা যায় সেটার ইয়েটা দিতে হয় আর কি। তো ভোটের ইয়েটা যখন চলছে, সময়টা যখন চলছে, সেই সময়টা বলে না সিজনাল ফল, যেমন সবসময় একটু না একটু খেতে হয়, ভালো লাগুক আর না লাগুক মুখে দিতে হয়, কারণ এর মধ্যে অনেক রকম ব্যাপার আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা হেন তেন। সেই জন্য ঠিক সেই রকম যে সময় যা চলছে সেটা যদি না বলি সেটাও ঠিক নয় আমার মনে হয়। সেই জন্য ভোটের কথাটা জাস্ট বলে নিলাম, কারণ যেই আমি ভোট টোট নিয়ে কথা বলি তখন আর কেউই দেখে না আর কি। সেই জন্য এখন যেটা নিয়ে বলছি সেটা নিয়েই বলি, তার চরণে সঁপেছি, সেইভাবেই চলি। তো আমি কৃষ্ণের মথুরা গমন নিয়ে আজকে সামান্য বলার চেষ্টা করব। যদি বিভ্রান্তি হয় তাহলে আপনারা ক্ষমা ঘেন্না করে দেবেন। তো আমি যেটুকু জেনেছি সেটুকু নিয়ে সেইভাবেই বলবো। তো এবার বলি যে কৃষ্ণের মথুরা গমন। কৃষ্ণ তো আপনারা সবাই জানেন যে সেই যে জন্ম হলো, জন্মের পর তিনি দেবকীর পাশ থেকে যেহেতু কংস মেরে দেবে এই কথা ছিল, তো সেই জন্য একদম হওয়ার মুহূর্তেই সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছিল, যাতে তাকে বাসুদেব স্বয়ং সেই ইয়ের মধ্যে সেই অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে একদম নিয়ে চলে আসবে নন্দভবনে বা নন্দরাজের কাছে, মা যশোদার কোলে দিয়ে দেবে তাকে। তো সেই রকমই কাজ হয়েছিল, কিন্তু মা যশোদা কিন্তু জানতেন না যে কৃষ্ণ তিনি যে করছে, সেটা অনেক পরে জেনেছেন যে কৃষ্ণ তার স্বয়ং তার পুত্র নয়, গর্ভ থেকে হয়নি, সেটা তিনি অনেক পরে জানতে পেরেছিলেন। তো কী হয়েছে না, তিনি তো কৃষ্ণ তো চলে আসার পর থেকে সেই ব্রজে তার সাংঘাতিক রকম একটা, সেই জন্মের পর থেকেই বিভিন্ন রকম লীলার মাধ্যমে তার কাটছিল দিন। দেখতে দেখতে 11 বছর হয়ে গেছে। এইবার তো সময় এসেছে কংসকে বধ করার। তো এবার কি করে হবে? তার মাঝেও কংস যে থেমে থেকেছে তা নয়, কংস সবসময় তাকে মারার চেষ্টা করে গেছে, কখনো পুতনাকে পাঠিয়ে, কখনো বকাসুরকে পাঠিয়ে, কখনো বসুকে পাঠিয়ে, কখনো তমুকসুরকে পাঠিয়ে। এই সমস্ত গল্প আমরা লীলার মধ্যে পাই, যে সবসময় মারার চেষ্টা করে গেছে কংস, কিন্তু মারতে পারে। তো এইবার থকে গেছে, কংস থকে গেছে যে কিভাবে আর মারবো। একদিন এরকম হয়েছে, এই সমস্ত ইয়ের মধ্যে হচ্ছে নারদ কি করে, নারদ একদিন যাচ্ছে, ভাবছে কংসের কাছে গেছে, কংসের কাছে গিয়ে বলছে কি হলো তুমি, আর সময় তো হয়ে গেল, সরি আর কবে কৃষ্ণকে মারবে, সময় তো হয়ে গেল। বলছে আর কি করে মারবো, এত চেষ্টা করছি তাও কিছুতেই মারতে পারছি না। বলছে আরে তুমি তো এতদিন ধরে মথুরা থেকে সমস্ত যা কিছু মারার প্ল্যান করেছো, তোমার মথুরা থেকে অস্ত্র ছেড়েছ, অর্থাৎ সে পুতনাকেই পাঠাও, বকাসুরকে পাঠাও, কালিয়ানাগকে পাঠাও, যাই করো না কেন তুমি মথুরা থেকে বৃন্দাবনে করেছো, যেখানে বৃন্দাবনটা হচ্ছে ওর স্থান, ওর নিজস্ব জায়গা। তো সেইখানে তুমি করেছো, তুমি নিজের জায়গায় তাকে ডেকে আনো, তাহলে নিজের জায়গার তো একটা আলাদা জোর থাকে। তোমার মথুরায় তোমার সব থেকে বেশি জোর, তাহলে সেইখানে মারাটা অনেক সুবিধার, কারণ এখানকার সমস্ত লোকজন তোমার কথা শোনে, তোমার ইয়ে মতো চলে। বৃন্দাবনে তো তা নয়, বৃন্দাবনে তো ওর এরিয়া, তো ওর এরিয়ায় তুমি ওকে মারতে চাচ্ছ, সেটা হয়তো সেই জন্যই হয়তো হচ্ছে না। এইবার তুমি এক কাজ করো, যে তুমি ওকে তোমার জায়গায় ডেকে নিয়ে এসো, এবং এইবার তুমি একটা যোজনা বানাও,
বলছে ডেকে নিয়ে আসবো, কী যোজনা বানাবো বা কী আর যোজনা মানে ওকে আমি ডাকার জন্য কী যোজনা, ও তো বুঝেই যাবে। তখন বলছে না, তাহলে এক কাজ করো, যে এই মহাদেব যে তোমাকে একটা ধনুষ দিয়েছিল, সেই ধনুষটা আর কে নিয়ে একটা মেলা বসাও, যে এই ধনুষটা যে তুলতে পারবে বা ছুঁতে পারবে, সেই ধনুষ তো সবাই ছুঁতে পারে না, ধরতে পারে না, যে ধরতে পারবে, যে ছুঁতে পারবে, যে তুলতে পারবে, তাকে পুরস্কৃত করা হবে। এবং এইখানে তুমি কি করো না, স্বয়ং কৃষ্ণ বলরামকে তুমি পত্র দিয়ে নিমন্ত্রণ পাঠাও। কারণ তুমি ওখানে বলো যে যেহেতু আমরা শুনেছি যে বৃন্দাবনে একজন সেই গিরিরাজ পর্বত তুলে দিয়েছিল, তাই আমরা সেই হিসেবে তাকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই অ্যাওয়ার্ড দেওয়া হবে, এই পুরস্কার দেওয়া হবে, এটা তুলতে পারলে অমৃতস্বরূপ আমরা বাচ্চাদের অনুপ্রেরণা দিচ্ছি, এই দিচ্ছি, ওই দিচ্ছি, এই সব বলে তুমি চিঠি লেখো, দেখবে সে নিশ্চয়ই আসবে। আর কংস তো এটা শুনে একদম নারদের পায়ে পড়ে গেছে, মহারাজ কি দিলে, যুক্তি দিলে তুমি, আমি তো মানে দারুণ খুশি হয়েছি, বলো তোমাকে কি এখনই দেবো, এই দেবো, দক্ষিণা। বলছে হ্যাঁ, দক্ষিণা তো অবশ্যই দিতে হবে তোমাকে। সেটা আর বলেনি, রয়েছে দক্ষিণা তো দিতে হবে, আমি সময় মতো তোমার কাছ থেকে দক্ষিণা, গুরু দক্ষিণা আর কি চেয়ে নেব। এত বড় যে ও একটা সাজিশ, একটা প্রস্তাব দিল, ভীষণ মানে একটা খুশ করে দেওয়ার মতন প্রস্তাব, যে হ্যাঁ এইবার এইভাবেই মারতে পারবো আমি স্বয়ং কৃষ্ণকে। এই তো কংস তো ভীষণ খুশি। তো এইগুলো, এই যে গল্পগুলো, এই যে যতটা বললাম, এগুলো সত্যি আমাদের জীবনে ঘটে এরকম। তো যাই হোক, আমি আগে গল্পটা বলি। তো তারপরে এবার হয়েছে যে নারদ আবার যথারীতি এবার বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে, দিয়ে যাচ্ছে, দিয়ে দেখছে তখন কৃষ্ণ মাঠে গরু চড়াচ্ছিলেন, তিনি এক জায়গায় বসে রয়েছেন গাছের তলায়। বলছে কী হলো কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ ওঠো, তোমার তো কংসকে মারার সময় চলে এলো, আর কত ব্রজে থাকবে, তোমার এত কাজ আছে, উঠো, যা মানে চলো, কবে যাবে? তখন বলছে হ্যাঁ, তখন সব থেকে আগে শ্রীকৃষ্ণ বলছে বাহ, তোমার তো ভালোই, তুমি করছো, তোমার কাজকর্ম ভালোই চলছে দেখছি, আগে বলো কংসকে কি যোজনা দিয়ে এলে। কৃষ্ণ তো স্বয়ং ভগবান অন্তর্যামী, বলো কংসকে কি যোজনা দিয়ে এলে। বলছে সে তো যা দেবার দিয়েছি, এবার তুমিও চলো, এই করে নিমন্ত্রণ পাঠানো হবে তোমাকে, তুমি যাবে। বলছে হ্যাঁ, ও তো কৃষ্ণ তো সবই জানে। দিয়ে বলছে, দিয়ে মনটা খারাপের মতন করে আছেন কৃষ্ণ। তখন নারদ বলছেন কি হলো তোমার, ওরকম মুখ, মানে এরকম একটা হতাশ মার্কা মুখ কেন, মন খারাপের মতন মুখটা কেন? তখন শ্রীকৃষ্ণ বলছেন আসলে এত বছর, সে জন্মের পর থেকে ব্রজবাসীদের সঙ্গে রয়েছি, তাদের সঙ্গে খেলা, তাদের সঙ্গে গান গাওয়া, তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া, এই পাহাড়ে চড়া, এই গরু চড়ানো, এত মানে গরুগুলো আমি ছাড়া ঘাস খায় না, আমি ছাড়া ব্রজবাসীরা মানে অন্ন মুখে তোলে না, আমি ছাড়া এই হয় না, আমি ছাড়া ওই হয় না, আমি ওদের সঙ্গে এত অঙ্গাঙ্গিভাবে জড়িত, আমি এত ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি যে আজকেও যশোদা মা রয়েছে, নন্দ বাবা রয়েছেন, বলরাম তো যাবে সঙ্গে, যাই হোক অন্য আরও সবাই রয়েছে, গোপীরা রয়েছে, মন একদম হয়ে আসছে এদেরকে ছেড়ে যেতে। বলছে সে কি, তুমি স্বয়ং পরমাত্মা, তোমার এখন শুধু যে কংসকেই মারতে হবে তা নয়, তোমার এখন আরও অনেক কাজ রয়েছে, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তারপরে আছে মানে বিশাল আর কাজের ফর্দ, সেই তারপরেও রয়েছে, মানে প্রত্যেকটাই হচ্ছে শত্রু সংহারের কাজ এবং বিশ্বকে একটা শত্রুর হাত থেকে বাঁচিয়ে একটা জায়গায় আনা, এবং তারপরে হচ্ছে গীতার অর্জুনের দ্বারা গীতার কুরুক্ষেত্র যুদ্ধে
হ্যাঁ, গীতা ইয়ে করে বলে আর কি, মুখনিসৃত গীতার বাণী বলে তারপরেই তোমার ছুটি, মানে সেই অর্থে তারপরে তুমি ফিরতে পারো। কিন্তু তার আগে তো এত কাজ রয়েছে। এখন তুমি এইখানে এদের সঙ্গে মোহমায়া, তোমার মতন ভগবান সেই মোহমায়া আসক্তিতে পড়ে যাচ্ছে। তখন তখন কৃষ্ণ আর কি শুনলো, ওর কথা শুনে তখন এবার মানে হয় না অনেক সময় যে উত্তর দেওয়া যায় না, আবার কিছু সত্যি কথা থাকে যেগুলোর উত্তর হয় না, আবার যেগুলো কোনো মানে না কৃষ্ণ এখানে বলতে পারছেন না আমি যাব না, বা বলতে পারছেন যে না তুমি ভুল বলছো, বা কিন্তু একটা মন খারাপ, তো মন খারাপই এত বছর সবার সঙ্গে অঙ্গাঙ্গী। সত্যি ব্রজের যে সমস্ত গরু ছিল তারা কৃষ্ণকে ছাড়া ঘাস খেত না, কৃষ্ণকে বলা হয় এটা, এবং সবাই তো প্রচণ্ড ভালোবাসা। তো এইবার এই যে কথাটা এবার তোলা হবে কি করে ব্রজবাসীর কাছে, কিভাবে? চিঠি তো আসবেই আসবে। তো কে নিয়ে এলো সেই চিঠি? অক্রূর সেন, সেই কংসের, এবার ততদিনে কংস আর কি যে অক্রূর সেনের দ্বারা চিঠি পাঠালো নন্দরাজে, নন্দভবনে। এইবার তো যখন চিঠি এলো, সেই চিঠি পড়ে কৃষ্ণ তো সবার আগে পড়লো, এবং কৃষ্ণ তো জানে যে এই কারণে। তো কৃষ্ণ দেখলো যে আমি যদি এখন বলি আসল কথা, সবাই মানে কৃষ্ণ শেষ পর্যন্ত লুকিয়ে যেতে চাইছে ব্যাপারটা, কিন্তু কোথাও আবার পারছেও না, মানে লুকোতে চাইছেও না তিনি, আবার লুকিয়ে যেতে চাইছেন যে যাতে জেনে গেলে যে মা, বিশেষ করে যশোদা মা জেনে গেলে যে ও তো জানে যশোদা মা জানে না, নন্দ বাবা জানলেও জানতে পারে, কিন্তু ইয়ে তো জানে না, যশোদা মা তো জানে না যে ও নয়। তো যাই হোক, এদিকে দেবকীও অপেক্ষা করছে 11 বছর ধরে কৃষ্ণ আসবে, কেন সেরকমই একটা ইয়ে ছিল যে কংসকে মারার পরেই সে ওখানে চলে আসবে। দেবকী তখনও পর্যন্ত ইয়েতে বন্দি, কারাগারে বন্দি, তো তাকেও কারাগারের থেকে মুক্ত করতে হবে, সমস্ত কাজ আছে, শুধু কংসবধ নয়, কংসবধের পরেও অনেক কাজ আছে। তো সেইগুলো, তার মধ্যে দেবকীকে ছাড়ানোও একটা কাজ। তো কংসকে বধ করলেই মোটামুটি তাকে ছাড়ানো হয়ে যাবে। তো যাই হোক, এইখানে আমরা একটা শিক্ষা পাই যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান পরমাত্মা, তিনি যাচ্ছেন এমন কিছু নয় যে বিশাল একবারে কংসকে বধ করার জন্য বিশাল সেই কুরুক্ষেত্র যুদ্ধের মতো কোনো যুদ্ধ করতে যাবে। কথায় যতটা পাওয়া যায় সেটা বলা হয় যে উনি গেলেন এবং কংসকে বধ করলেন, অর্থাৎ খুব একটা হ্যাপা পোয়াতে হয়নি আর কি তাকে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে, মাঝে মাঝে না, মানে এই কথাগুলো যখন পড়েছি তখন মনে হয়েছে যে যে কৃষ্ণ তো মানে অনেক আগেই গিয়ে কংসকে মেরে দিতে পারতেন তিনি, তাকে 11 বছর কেন হতে হলো, বা এই মানে যাই হোক 11 বছরে কেন হতে হলো, তার আগেই উনি মেরে দিলে পারতেন বা এই করতে পারতেন, এরকম মাঝে মাঝে মানে কথাটা পড়তে গিয়ে মনে হয়েছে, মাঝে মাঝে কেন বলছি কে জানে, কথাটা পড়তে গিয়ে মনে হয়েছে যে কেন হয়নি। তারপরে আবার উত্তরও পেয়েছি যে প্রথম কথা হচ্ছে যে শুধু কংসকে মারা নয়, এই যে ব্রজবাসী, এই যে বৃন্দাবনে থাকা, বৃন্দাবনের সঙ্গে বা বৃন্দাবনে এসে ব্রজবাসীর সঙ্গে তার যে আত্মিক যোগাযোগটা হওয়া, বা সেখানে বিভিন্ন ভক্তকে দেখা, বিভিন্ন ভক্তের সঙ্গে লীলা করা, এবং বিশেষ করে মায়ের স্নেহ পাওয়া, এইটা ছিল তার একটা লীলার অংশ। তিনি তো জন্মের আগে থেকেই সব জানতেন, তিনি তো আসছেন স্বয়ং, তিনি তো সবই জানতেন। তো মায়ের লীলা পাওয়াটার জন্য, এবং সেই মায়ের লীলা বলছি, মায়ের প্রেম পাওয়ার জন্য, এবং সেই মাতৃপ্রেম
এখানে যশোদার যে প্রেম তিনি পেয়েছেন অ্যাজ ইউজুয়াল, যেরকম মা ছেলের সঙ্গে একটা সন্তানের যে মোহ এই সব থাকে, সেইগুলোকে ছেড়ে যেতে হবে। সেই যে হয় না, দেখবেন আমাদের ছোটোবেলাটা ছেড়ে যেতে খুব খুব কষ্ট হয়। আমরা যখন ধরুন কোনো মেয়েদের বিয়ে হয়ে যায়, ছেলেদের কি হয়, চাকরির জন্য অন্য জায়গায় যেতে হয়, বা কারুকে পড়তে বাইরে চলে যেতে হয়, এবং আস্তে আস্তে তখন কি ফিরে আসার পরেও সেই ফিরে আসাটা হয় না। ধরুন যে মেয়েটার ওখানে ধরুন 21 বছর পর্যন্ত খেলাধুলা করেছে, বাবা মায়ের সঙ্গে থেকেছে, সেই পাড়াপড়শির সঙ্গে থেকেছে, তার বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে সে যখন গেল, গিয়ে যখন সে আবার ফিরে আসছে সেই বাপের বাড়িতে, সেই আর থাকে না, থাকতে পারে না। এটা সেই সেই যে টান, সেই যে একটা সে ব্যাপার থাকে যে ছোটোবেলায় ওই খেলা, ওইখানে বসে খেলনাবাটি খেলতাম, ওইখানে বসে এই করতাম, এইভাবে বাবা মার বকা ধমকানো বা কিছু, বা ভালোবাসা বা মেলায় যাওয়া, এই যে একটা, এইটাকেই বলা হচ্ছে রাস। এই যে রাস, এইটা যে মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে যখন সে হয়তো 3 মাস পরেও আসছে বাপের বাড়িতে, বা ইভিন বিয়ের পরেই যে অষ্টমঙ্গলাতেও সে যাচ্ছে, তখন কিন্তু সেই ভাবটা আর থাকে না। আমরা জেনারেলি যেটা দেখি, আমি অবশ্যই বলবো সব জায়গায় কেউ আবার যদি আমাকে কেউ বলতে আসে না, তাও কেউ যদি ভাবে যে কেন সেটা হবে হ্যান ত্যান, এইসব আমি যাচ্ছি না। জেনারেল যেটা হয়, যেটা আমাদের সময় আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, যে সেই যে হয়, ওই জন্যই হয় কান্না। যখন বিদায় হচ্ছে, সেই যে আছাড়ে পিছাড়ে একটা কান্না, কেন কান্নাটা আপনা আপনি বেরিয়ে যায়, কেউ কোনো করে কাঁদে না। কান্নাটা কেন বেরোচ্ছে না, ওই যে মানে সেই যে শৈশবকাল সেইটা, এবং সেইখানকার যে যা কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমার সেই খেলনা পড়ে থাকলো, আমার সেই বইগুলো পড়ে থাকলো, আমার সেই অমুক পড়ে থাকলো, আমার সেই অমুক দিদির সঙ্গে বা অমুকের সঙ্গে সেই ঘোরা বেড়ানো বা খেলাটা পড়ে থাকলো, অথচ আমি যখন ফিরে এলাম, তখন আর কিন্তু সেগুলো আর ওই রকমভাবে নেই, সব যেন বদলে গেল। তখন আর দুম করে বসে আয়রে চল, এটা খেলেই চল, গানের লড়া খেলে, অমুক দিদির বাড়ি চলে গেলাম, গিয়ে বললাম চলো এইটা খেলবো, ওটা খেলবো, বা তমুক কাকিমার বাড়ি, ও কাকিমা কী করছে বলে চলে গেলাম নাচতে নাচতে। ওটা আর হলো না, ওটা কোথাও শেষ হয়ে গেছিলো বলেই কান্নাটা বেরিয়ে এসেছিলো। কান্না তো একটা অনুভূতি, একটা কি বলবো, একটা আবেগ, এবং সেই ভেতরেরই এটা যেন বুঝতে পেরেছিল যে আর তো ওটা হবে না, সেই জন্য কান্নাটা বেরোয় মেয়েদের বিয়ের সময়। সবার হয় কি না জানি, ম্যাক্সিমাম সবারই হয়, কান্নাটা বেরোয়। কেন না, ওটা একদম ছেড়ে আসছে, সেই বলে না নারী ছিঁড়ে বেরোনোর মতন আসছে, সেই জন্য ওই কান্না বেরোয়। তো শ্রীকৃষ্ণেরও এই যে দুঃখ, এই যে কান্না, ঠিক ওই রকম। ঠিক একটা ছেলে যদি আজকে মেসে কোথাও বাইরে পড়তে যাচ্ছে, ধরুন ডাক্তারি পড়তে যাচ্ছে, লন্ডনে চলে যাচ্ছে বা অন্য কোনো দেশে রাজ্যে চলে যাচ্ছে, এবং সে যখন পড়ার মাঝে মাঝে সে যখন আসছে ঘরে, তখনও আর সেই ওর যে খেলা পাড়া অমুক তসুক সেই সঙ্গীগুলো, হয়তো ও যখন এসছে তখন অন্য সঙ্গীরা পড়তে চলে গেছে, বা অন্য সঙ্গীরা ওর যখন ওকে হয়তো 10 দিন থাকতে হবে, 10 দিন পরে আবার চলে যেতে হবে, তখন থেকে একটা এবার তারপরে সেই ছেলেটা পড়াশোনা ধরুন করলো, তারপরে চাকরি পেয়ে গেল, বা ডাক্তারি শুরু হয়ে গেল, বা এই হয়ে গেল, করতে করতে সেই সময়টা আর থাকলো না, ফিরে পেল না সে। এবং ঠিক এই ঘটনাই ঘটছে শ্রীকৃষ্ণের সঙ্গে। যখন ব্রজবাসে 11 বছর হয়েছে, তখনকার দিনে তো আজকালকার মতন ছিল না যে অনেক বয়সে, তখন দেখবেন আমাদেরও অনেক আগেও আমরা যেটা দেখেছি যে অনেক আমাদের আগে যে হতো, খুব ছোটো বয়সে বিয়ে হয়ে যেত, ছেলেদেরও, মেয়েদের শুধু না, ছেলেদেরও বিয়ে হতো খুব ছোটো বয়সে, তারপরে ঘর সংসার হয়ে যেত বা এরকম ধরনের। তো সেই জন্য এখন এটা বয়সটা অনেক এগিয়ে গেছে, বড় হয়ে গেছে। তখন ওদের 11 বছর মানে অনেক হয়ে গেছে, এবার চলো ওকে মারতে হবে, এবার এত কাজ রয়েছে, তত কাজ রয়েছে, এই কাজ রয়েছে, সেই কাজ রয়েছে। তো এই যে ছেড়ে যাচ্ছেন উনি,
আর সেই ছেড়ে যাওয়াটাই যে উনি কিন্তু বুঝতে পারছেন যে এত বছর, হয়তো না জানি কত বছর আর আমি ব্রজে ফিরে আসতে পারবো না, আর হয়তো আমার ব্রজবাসীর সঙ্গে দেখা হবে না, তারপরে দ্বারিকার তে তাকে হতে হবে, বানাতে হবে, শহরটা বানাতে হবে, তারপরে তাকে রাজা হতে হবে, এই হতে হবে, মানে সবটাই তো ওনার জানা, সব কাজটা। এবং এই কাজ যা রয়েছে তাতে আমি আর ব্রজে ফিরে এসে আর এই রকম করে আর থাকতে পারবো না, এইটা উনি জানতেন। কিন্তু এমনভাবে জড়িয়ে জাপটে পড়েছিলেন ব্রজবাসীর সঙ্গে যে তার মন খারাপ হয়ে গেছে যে আমি ছেড়ে কি করে যাবো। এবং তিনি যশোদাকেও বলতে চাননি, বলেনও নি নিজ মুখে, কিন্তু যখন মথুরা যাচ্ছেন এবং সবাইকে তিনি ব্রজবাসীকে কি বলছেন, না আমি ওই কংস ডেকেছে, আমি যাচ্ছি, এই রকম এরকম ব্যাপার ঘটবে, সেখানে ধনুকতলার এরকম হবে, আমি তো দুদিন পরেই চলে আসব। আমি তো দুদিন পরেই, যখন সবাই আবার দেখুন কীরকম মানে কথায় পাওয়া যাচ্ছে সমস্ত ব্রজবাসী কাঁদছে, তাহলে এই কান্নাটা কীভাবে, দুদিন পরেই তো, মানে কৃষ্ণ এক জায়গায় বলা হচ্ছে যে স্বয়ং কৃষ্ণ নিজে অবাক হয়ে গেছে যে এরা তো জানে না আমি আর ফিরবো না, তাহলে এরা কেন এত কাঁদছে, মানে কি অদ্ভুত সত্যি। এই জন্য মানে আমি বলি না যে কৃষ্ণের কথা যখন পড়ি তখন দেখি নিজের জীবনের সঙ্গে এত রিলেট করছে যে আর মানে তখন ওই ঠিক ভুল সত্যি মিথ্যের উপর দিয়ে চলে যায় যে সত্যিই তো আমাদের সঙ্গে এরকম ঘটেছে। যখন আমি দূরে যাইনি, কিন্তু আমার যখন বিয়ে হয়ে গেল, সেই বিয়ে হয়ে যখন ফিরে এলাম যেন সব কিছু অন্যরকম লাগছে। আর সেই যখন যাচ্ছি বিদায়ে, কি কান্না, তখন যে ভেবে কাঁদছি তা নয়, কী হচ্ছে ভেতরে কিছু বলতে পারবো না, মানে অ্যাকচুয়ালি ঠিক কার জন্য মন ঠিক কী, মানে কী জন্য অতটা কান্না বেরিয়ে আসছে, হাউতাস করে কান্না, আচারি বিচারি করে কান্না বেরিয়ে আসছে। ইভেন এমন কান্না যে কাঁদে না সেও কেঁদে দিচ্ছে আমার কান্না দেখে। তো ওগুলো রিলেট করতে পারি, কারণ কি ওই যে একটা কোথাও তার কাটকে, মানে একদম কোনো একটা সম্পর্ক পুরো কাট অফ হয়ে যাচ্ছে, ওইটা আর ফিরে আসবে না। তাই মন, যে ভেতরের যে মন, সে বুঝতে পারছে যে আর তো সেইভাবে ফিরে আসা যাবে না, এবার অন্যরকম হয়ে গেল জীবনের স্টেজটা। তো সেই জন্য আবার এখানে যখন পড়ছি, প্রথমে কোয়েশ্চেনটা জেগেছে 11 বছরেই কেন বা এই কেন, তারপরে আবার উত্তর পাওয়া যাচ্ছে যে ও তো লীলা করতে এসেছিল। এই 11 বছরটা ওই যে আমাদের প্রকৃত আমাদের যে নর্মাল মানুষদের আমাদের থাকে 11 বছর পর্যন্ত একটা স্টেজ, তারপরে আরেকটা স্টেজ। এখন 11 বছরটা 21 বছর হয়ে গেছে, বাট ওটা একটা স্টেজ। এখন তো 26 বছর পর্যন্ত তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও, ডাক্তারিতে যাও, অন্য কনসার্নে যাও, তো 6 বছর, অর্থাৎ ধরে নাও 24 থেকে 26 তুমি পড়াশোনার দিকটা এমএসসি করো, পিএইচডি করো, পিএইচডি করলে তো আরও দেরি, এমএসসি ইয়ে করলে তো আরও দেরি, বিটেক এমটেক বা তারপরে আরও করলে তো আরও দেরি হয়। তো মোটামুটি 24-26-এর পরে হচ্ছে পড়াশোনার লাইফটা, তারপরে বিয়ে শাদী ইত্যাদি হচ্ছে। তখনকার দিনে এটা ছিল না, তখনকার দিনে পড়াশোনার ইয়েটাও এরকম ছিল না, গণ্ডিটা এরকম ছিল না, তাই সেটা আলাদা ছিল। কিন্তু তখন ওরকম হতো 11, 12, 13 এইরকমই বয়সে সবাই হতো, আর কেউ কেউ রাজাও হয়ে যেত, এরকম আমরা পড়েছি ইতিহাসে। তো সেইটাই আর কি, যে এটাই দেখানোর জন্য মানে কথাগুলো হওয়া, যে এইটা নর্মাল লাইফ, এটাই হচ্ছে লাইফ, যে ওই পর্যন্ত তোমার একটা ভাব ভালোবাসায় অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেইটাকেও তোমার ছেড়ে, এই যে আসক্তিকে ছাড়া, মোহকে ছেড়ে, এখানে মোহ জন্মে গেছিল, সেই মোহকে ছেড়ে চলে যেতে হচ্ছে। আবার দেখুন, আবার আমাদেরও তাই, আমরা ওটা ভাবি না, আমরা ওটাকে দেখছি না ওইভাবে, কিন্তু আমাদের সময় তো তাই, আমাদেরও তো সেই মোহ ছেড়ে যেতে হচ্ছে। কিন্তু আমরা আবার একটা অন্য, কিন্তু আমরা আবার কি করেছি, আমরা সেই পিচ টানে রেখে দিয়েছি একটা, এটাও আমার, ওটাও আমার, সেটাও আমার। অ্যাকচুয়ালি তো তা নয়, অ্যাকচুয়ালি তো গল্প এটাই বলছে যে আগে এগিয়ে যাও, তুমি পিচ টান রেখো না।
হ্যাঁ হাই হ্যালো ভাই ভালো থাকলো, এইবার হয়ে গেল এইটা আবার একটা নতুন নতুন ব্যাপার। আবার আমি বিয়ে হয়ে এলাম, আমার শ্বশুরবাড়িও হলো, আমার বলতে এখানে আমি আমাকে দিয়ে বলছি, বাট আমি সবার ক্ষেত্রে বলছি, যাদের বিয়ে হলো বা চাকরি পেলো, বা অমুক ছেলেদের ক্ষেত্রে চাকরি পেলো, বিয়ে করলো, শ্বশুরবাড়ির এই ইয়ে হলো, ছেলে মেয়ে হলো, ওই একটা লাইফে, বা ছেলে মেয়েদের বড় করা সেই একটা লাইফে গেল। আবার একটা স্টেজের পরে অবসর সময় এলো, সেইখানে আবার ছেলে মেয়েরা শুরু করলো, এইভাবে একটা সার্কেল চলছে, একটা ঘুরছে ব্যাপারটা। ঠিক এই ঘোড়াটাই ওখানে দেখিয়েছে। তো উনি কাউকে বলতে পারছিলেন না যে আমি চলে যাচ্ছি আর ফিরে আসবো না, ওনার মন তো ভীষণ খারাপ, কিন্তু তাও উনি চেষ্টা করছেন যাতে হাসি মুখে চলে যাওয়া যায়। এইবারে অক্রূর সেন কিন্তু মা যশোদাকে বলে দিয়েছেন। তখন মা যশোদা জানতে পেরেছে, এবার যখন লালা চলে যাচ্ছে বা রথে চেপে পড়েছে, মথুরা যাচ্ছে যখন, তখন মা যশোদা আর একবার লালা আর একবার জড়িয়ে ধরি গলায়, আর একবার জড়িয়ে ধরি। তখন বলছে কেন মা? তখন বলছে একবার আমাকে সুযোগ দাও, আর একবার তোমাকে শেষবারের মতো জড়িয়ে বলছি। কেন শেষবার কেন বলছো? বলছে আমি জেনে গেছি যে তুমি আমার পুত্র নও, তুমি দেবকীর পুত্র। দিয়ে সেই স্বয়ং কৃষ্ণ সেই রথ থেকে আবার নেমে এসে মা যশোদাকে জড়িয়ে ধরেছে আর কাঁদছে সমানে। বলছে যশোদা তখন বলছে তোমাকে একটাই আমাকে কথা দিতে হবে যে তুমি দেবকীকে কোনোদিন বলো না যে আমি তোমাকে এইভাবে কান মুলে দিয়েছি, কখনো লাঠি নিয়ে মারতে গেছি, বা খুব ধমকেছি, বকেছি, মেরেছি, এগুলো বলো না। কারণ ও তো তোমাকে আমার কাছে রেখে গেছিল যে তার সম্পত্তি আমার কাছে রেখে যাচ্ছে বলে। তো সেইখানে যদি ও জানে যে আমি এইভাবে তোমার উপর ব্যবহার করেছি, ও খুব কষ্ট পাবে হয়তো। সেখানে একটা হয়তো বিশ্বাসঘাতকতার মতন হতে পারে, যে আমি বিশ্বাস করে ওর জিম্মায় রেখে এলাম আর ও কারণ ও জানতে পেরেছে, দেবকী জানতো কিন্তু যশোদা মা জানতেন না। আর একটা কথা দিতে হবে লালা, যে আমার আর কিচ্ছু চাই না, কিন্তু আমার যখন মৃত্যুর সময় আসবে, যেখানে তুমি থাকো, যেখান থেকে খবর পাও যে আমার সেই শেষ অবস্থা, সেদিন তুমি আমার কাছে এসো, আমি তোমার কোলে মাথা রেখে মরতে চাই, এটাই আমার শেষ ইচ্ছা বলে যশোদা খুব কাঁদছে। আর আমাদের কৃষ্ণ খুব কাঁদছেন জড়িয়ে ধরে মাকে। বলছে না মা এরকমভাবে বলো না, মা এরকমভাবে বলো না, নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। তখন আর লুকোতে পারছে না যে মা আমি দুদিন পরে ফিরে আসবো। যখন যশোদা মা বলে দিয়েছে যে আর আমি জেনে গেছি সব, তখন কৃষ্ণ আর লুকোচ্ছেন না। তখন কৃষ্ণ বলছেন মা এইভাবে বলো না মা, আমি নিশ্চয়ই চেষ্টা করব আবার আসার, আবার দেখা দেওয়ার। কিন্তু যতই আবার উনি ফিরে আসুন বা ওনারাই যান, আমাদের গেছিলেন ওনাদেরও খুব কষ্টের সময় হয়ে গেছিল, তখন ওনারা গেছিলেন দ্বারিকাতে, সেই গল্পও আছে পরে। কিন্তু এই হচ্ছে মথুরা গমনের গল্প, কংসকে বধ করার, এবং তার পরবর্তী ক্ষেত্রে এবার কৃষ্ণ তার ছেড়ে এবার কৃষ্ণ স্বয়ং কৃষ্ণে মানে বড় হলেন। উনি একটা স্টেজ পেরিয়ে আর একটা স্টেজে উনি পা রাখলেন কংসকে বধ করার মধ্যে দিয়ে। কংসকে বধ করার পর দেবকীকে উনি ছাড়িয়ে নিলেন। এরপরে আছে তার গল্প। আজকে একটু বললাম, কেমন লাগলো? আমারও মনটা খুব খারাপ হয়ে যায় এই গল্পটা যতবার মানে শুনি আর কি, আমার খুব মনটা খারাপ হয়ে যায়। যে যদিও আমার খুব ভালো লাগে যে আমি উত্তরগুলো পেয়ে যাই কোথাও না কোথাও, তো ওইটা খুব ভালো লাগে, একটা উত্তর পেয়ে যাইতে ভালো লাগে না? তো সেটাই আমার ভালো লাগে, কিন্তু কষ্টও লাগে যে হ্যাঁ এইভাবেই, কিন্তু এটাই জীবন, সেটাই কৃষ্ণের লীলার মধ্যে দিয়ে, কৃষ্ণ কথার মধ্যে দিয়ে আমরা জানতে পেরে যাই যে এটাই জীবন। আর যদি জানতে পেরে যাই তখন কি হয়, তখন আর সব কিছু কেউ আঁকড়ে ধরার সেই ইয়েটা থাকে না, ব্যাপারটা থাকে না যে না আমার ওটা ওটা সেই, যেটা দরকার সেটা দরকার, যেখানে যেতে হবে সেখানে যেতে হবে, যেটা করতে হবে সেটা করতেই হবে।
যা বলতে হবে তা বলতেই হবে, কিন্তু এইটাই জীবন, এটাই আমরা কৃষ্ণ কথার থেকে নিজেদের জীবনের একটা সুন্দর কি বলবো সম্পর্ক দেখতে পাই এবং নিজেদের জীবনকে এইভাবেই আমরা বুঝতে পারি। কেমন লাগলো আপনাদের আজকের গল্পটা আপনারা জানাবেন। আমি আবার কালকে দেখি কি গল্প নিয়ে আসতে পারি। ওম নমঃ ভাগবতে বাসুদেবায় নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। শিবশম্ভু সবাই ভালো থাকবেন, খুব আনন্দে থাকবেন।